এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 এর চ্যাপ্টার ওয়াইজ 2 মার্কস কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম, যার জন্য আমরা 1, 2 এবং 3 নম্বর চ্যাপ্টার ইতিমধ্যে শেষ করে ফেলেছি। 4 নম্বরের চ্যাপ্টারটি আমরা শুরু করেছি এবং 4 নম্বরের প্রথম একটি ক্লাস আমাদের চ্যানেলে আপলোড রয়েছে, অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও। 4 নম্বর চ্যাপ্টারের দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে পাঠ্যক্রম কাকে বলে। পাঠ্যক্রম বলতে বোঝায় শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের উদ্দেশ্যে বিদ্যালয় কর্তৃক পরিকল্পিত সকল শিক্ষামূলক বিষয়বস্তু, অভিজ্ঞতা, কার্যকলাপ ও মূল্যায়নের সমষ্টিকে। সহজভাবে বিদ্যালয়ে কী শেখানো হবে, কী শেখানো হবে না, কিভাবে শেখানো হবে, কিভাবে মূল্যায়ন করা হবে, তার সামগ্রিক পরিকল্পনাই হলো পাঠ্যক্রম। নেক্সট প্রশ্ন হচ্ছে পাঠ্যসূচি কাকে বলে। পাঠ্যসূচি বলতে বোঝায় কোনো নির্দিষ্ট শ্রেণী বা বিষয়ের জন্য নির্ধারিত পাঠ্য বিষয়, অধ্যায় ও শিক্ষা সামগ্রীর তালিকাকে। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীকে কী কী পড়ানো হবে তার একটি সংক্ষিপ্ত পরিকল্পনাই হলো পাঠ্যসূচি। নেক্সট প্রশ্ন, পাঠ্যক্রমের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হলো 1. শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে। 2. এটি শিক্ষার্থী কেন্দ্রিক। 3. পাঠ্য বিষয়ের পাশাপাশি সহপাঠক্রমিক বা সহশিক্ষামূলক কার্যকলাপকেও এর অন্তর্ভুক্ত করা হয়। বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কযুক্ত থাকে পাঠ্যক্রম এবং শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে তৈরি করে পাঠ্যক্রম। নেক্সট হলো পাঠ্যসূচির বৈশিষ্ট্যগুলি লেখো। পাঠ্যসূচির বৈশিষ্ট্যগুলি হলো নির্দিষ্ট বিষয়ভিত্তিক পাঠ নির্ধারণ করে, এটি পাঠ্যক্রমের একটি অংশ। শ্রেণীভেদে বিষয় ও অধ্যয়ন সাজানো থাকে। নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠদান সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয় এবং কোন সময় পর্বে কতটুকু পড়ানো হবে সেটাও নির্দিষ্ট থাকে এবং পরীক্ষাভিত্তিক মূল্যায়নে সহায়তা করে পাঠ্যসূচি। এরপরে রয়েছে পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য হলো, পাঠ্যক্রম হলো শিক্ষার সামগ্রিক পরিকল্পনা, এতে বিদ্যালয়ের সব ধরনের শিক্ষামূলক অভিজ্ঞতা অন্তর্ভুক্ত থাকে। অন্যদিকে পাঠ্যসূচি হলো নির্দিষ্ট বিষয় ও অধ্যায়ের তালিকা। 2 হচ্ছে পাঠ্যক্রম পরিধি বিস্তৃত এবং এটি শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের উপর গুরুত্ব দেয়, কিন্তু পাঠ্যসূচির পরিধি সীমিত এবং এটি মূলত বিষয়ভিত্তিক জ্ঞান প্রদান করে। 3. পাঠ্যক্রম পাঠদান, সহশিক্ষামূলক কার্যকলাপ ও মূল্যায়ন অন্তর্ভুক্ত থাকে। অন্যদিকে পাঠ্যসূচিতে সাধারণত শুধুমাত্র পাঠ্য বিষয় ও অধ্যায় অন্তর্ভুক্ত থাকে। 4. পাঠ্যক্রম শিক্ষার্থী কেন্দ্রিক এবং শিক্ষার্থীর অভিজ্ঞতা ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু পাঠ্যসূচি সাধারণত বিষয় কেন্দ্রিক হয়ে থাকে। 5 হচ্ছে পাঠ্যক্রম পরিবর্তনশীল, নমনীয় প্রকৃতির এবং সমাজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হয়। অন্যদিকে পাঠ্যসূচি তুলনামূলকভাবে স্থির প্রকৃতির হয়ে থাকে। 6 হচ্ছে পাঠ্যক্রম শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উদ্দেশ্য পূরণ করতে সহায়তা করে, কিন্তু পাঠ্যসূচি মূলত নির্দিষ্ট পাঠ সম্পূর্ণ করা ও পরীক্ষার প্রস্তুতি নেওয়াতে সাহায্য করে। এরপর বলছে পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ। পাঠ্যক্রমের বিভিন্ন শ্রেণী রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে লুক্কায়িত পাঠ্যক্রম কাকে বলে বা হিডেন কারিকুলাম কাকে বলে। লুক্কায়িত পাঠ্যক্রম বলতে বোঝায় বিদ্যালয়ে আনুষ্ঠানিক পাঠ্যসূচির বাহিরে শিক্ষার্থীরা যে মূল্যবোধ, আচরণ, নিয়ম শৃঙ্খলা, সামাজিক রীতিনীতি ও মনোভাব অজান্তে শিখে থাকে তাকে লুক্কায়িত পাঠ্যক্রম বলে। এটি সরাসরি বইয়ের মাধ্যমে শেখানো হয় না, বরং বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষক শিক্ষার্থীর আচরণ, নিয়মকানুন ও দৈনন্দিন কার্যকলাপের মাধ্যমে গড়ে ওঠে। এইটুকু লিখলে 2 নম্বরের জন্য হয়ে যাবে। এবং এর আগে যে পাঠ্যক্রম ও পাঠ্যসূচির যে পার্থক্য তার 7 নম্বরের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো লুক্কায়িত পাঠ্যক্রম হচ্ছে সাধারণত শ্রেণীকক্ষে পূর্ব পরিকল্পিতভাবে স্থির করা থাকে না এমন অনেক কিছু ঘটে। অনেক ভালো দক্ষ শিক্ষকরা শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করেন, তাদের নতুন নতুন ধারণা সম্পর্কে আলোচনা করে, বিভিন্ন সমস্যার উপর বিতর্ক তৈরি হয়। সেই সব ঘটনা শ্রেণীকক্ষের বাহিরে ও ভিতরে
শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তবে এগুলো পরিকল্পিতভাবে হয় না। আবার অনেক সময় শিক্ষার্থীদের নিজেদের ব্যক্তিগত কাজেও উৎসাহিত করা হয়, যেমন প্রজেক্টের কাজ, অ্যাসাইনমেন্ট তৈরি, শিক্ষার্থীদের মধ্যেকার জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা, দৃষ্টিভঙ্গি ইত্যাদিকে বিকাশ ঘটানোর জন্য। বিদ্যালয়ের পোশাক পরিধান, সহ শিক্ষার্থীদের সাথে আলোচনা, কথাবার্তা, শিক্ষকের প্রবেশ করার সাথে সাথে উঠে দাঁড়ানো, বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে পারস্পরিক সহযোগিতা, এই সব কিছু শিক্ষক ব্যক্ত করে না। বা বারবার বলে তাদের শেখায় না, পাঠ পরিকল্পনায় উল্লেখও থাকে না, কিন্তু এগুলো শিক্ষার্থীরা শিক্ষা প্রক্রিয়া চলতে চলতে শিখে থাকে এবং এটাকেই লুক্কায়িত পাঠ্যক্রম বলা হয়। নেক্সট প্রশ্ন, ব্যাপ্ত বা লিখিত পাঠ্যক্রম কাকে বলে? সাধারণ অর্থে পাঠ্যক্রম বলতে ব্যাপ্ত বা লিখিত পাঠ্যক্রমকে বোঝায়। এটি পরিকল্পিত এবং নিয়ন্ত্রিত, নির্দিষ্ট উদ্দেশ্যের প্রেক্ষিতে বিষয়বস্তু ও শিক্ষণ অভিজ্ঞতা বিন্যাস নির্বাচন করে বিশেষ কৌশলে তার শিক্ষার্থীদের উপর প্রয়োগ করে। মূল্যায়নের মাধ্যমে এর পরিমাপ পূর্বে নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন করা সম্ভব হয়েছে কিনা সে সম্পর্কে তথ্য সংগ্রহ করে। পরবর্তী স্তরে প্রয়োজন মতো সংযোগ, বর্জন এবং সংশোধন করা হয় এবং পুনরায় প্রয়োগ করা হয়। একেই ব্যক্ত বা লিখিত পাঠ্যক্রম বলা হয়। এই অর্থে লিখিত পাঠ্যক্রম একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। অর্থাৎ আমরা যে পাঠ্যক্রমে পড়াশোনা করছি, নিয়মিত বিষয়গুলি পড়ছি এবং পরীক্ষা দিচ্ছি, এইভাবে বছরের পর বছর ধরে এক প্রজন্ম থেকে পরের প্রজন্ম শিক্ষাদান প্রক্রিয়াটি চলতে থাকছে। এটা কিন্তু লিখিত বা ব্যক্ত পাঠ্যক্রমের অংশ। নেক্সট হচ্ছে ব্যক্ত বা লিখিত পাঠ্যক্রমের বিভিন্ন ভাগগুলি কী কী, অথবা ব্যক্ত বা লিখিত পাঠ্যক্রমের বিভিন্ন ভাগগুলি কী কী, বা ব্যক্ত বা লিখিত পাঠ্যক্রমকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? ব্যক্ত বা লিখিত পাঠ্যক্রমকে মূলত 6 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম, সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, অ্যাক্টিভিটি সেন্টার্ড কারিকুলাম, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম, এক্সপেরিয়েন্সড কারিকুলাম, কেন্দ্রীয় পাঠ্যক্রম বা কোর কারিকুলাম, অবিচ্ছিন্ন পাঠ্যক্রম বা ইন্টিগ্রেটেড কারিকুলাম এবং জীবন কেন্দ্রিক পাঠ্যক্রম বা লাইফ সেন্ট্রিক কারিকুলাম। নেক্সট হচ্ছে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম বা সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম কাকে বলে? যে পাঠ্যক্রমের মাধ্যমে বিভিন্ন পাঠ্য বিষয়ের বৌদ্ধিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয় তাকে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম বলে। একে আমরা গতানুগতিক পাঠ্যক্রমও বলতে পারি। এটি মানসিক শৃঙ্খলা তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ যে পাঠ্যক্রমে কেবলমাত্র বৌদ্ধিক বিকাশ অর্থাৎ জ্ঞান লাভ করা যায় সেটাকেই আমরা বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম বলছি। মানসিক শৃঙ্খলা তত্ত্বে অর্থাৎ থিওরি অফ ফর্মাল ডিসিপ্লিন অনুসারে বা এই মতে বিশ্বাসী মনোবিজ্ঞানীদের মতে আমাদের মন কয়েকটি শক্তি দ্বারা, যেমন বিচার শক্তি, যুক্তিশক্তি, কারণ নির্ণয় শক্তি, স্মৃতিশক্তি ইত্যাদি দ্বারা গঠিত। বিভিন্ন বিষয় বা একাধিক বিষয় এক বা একাধিক রকমের শক্তির বিকাশের ক্ষমতা আছে। যেমন গণিত ও বিজ্ঞানে রয়েছে যুক্তিশক্তি বিকাশের ক্ষমতা, কিছু ক্ষেত্রে সৃজনশীলতা বা সৃষ্টিশীলতার বিকাশের ক্ষমতা, ইতিহাসে রয়েছে স্মৃতিশক্তি বিকাশের ক্ষমতা, সাহিত্যে রয়েছে চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশের ক্ষমতা ইত্যাদি। এইভাবে বা এই তথ্যের সমর্থকরা বলে যে শিক্ষার লক্ষ্য হলো বিষয় পঠন পাঠনের মধ্যে দিয়ে মানুষের মনের সেই শক্তিগুলিকে বিকাশ করা যা জীবনে চলার পথে প্রয়োজন আসবে। তাই বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের কথা হচ্ছে বিভিন্ন একাধিক বিষয়ের মধ্যে দিয়ে এক একটি শক্তিকে আমরা জাগ্রত করব। নেক্সট প্রশ্ন হচ্ছে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 1. এই পাঠ্যক্রমে বিষয়বস্তুকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়, মানে এক একটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। 2. পাঠ্যক্রমটি শিক্ষক কেন্দ্রিক প্রকৃতির। এখানে শিক্ষকের বক্তৃতা পদ্ধতি বিশেষভাবে গুরুত্ব পায়। 3. বিভিন্ন বিষয় আলাদা আলাদাভাবে পড়ানো হয়। 4 হচ্ছে মুখস্থবিদ্যা ও তথ্যভিত্তিক জ্ঞানের উপর বেশি জোর দেওয়া হয়। 5. নির্দিষ্ট পাঠ্য বই ও পাঠ্যসূচি অনুসরণ করা হয়। 6. পরীক্ষার ফলাফলে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। পরীক্ষার ফলে যদি খুব ভালো নম্বর আসে তাহলে সে খুব ভালোভাবে বিষয়টি বুঝেছে, না হলে সে একেবারে কিছুই বুঝতে পারেনি। 7 হচ্ছে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার উপর জোর দেওয়া হয়। 8 হচ্ছে শিক্ষার্থীর আগ্রহ ও ব্যক্তিগত অভিজ্ঞতার তুলনায় বিষয়কেন্দ্রিক জ্ঞানকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
পরবর্তী প্রশ্ন হচ্ছে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের ত্রুটি বা অসুবিধাগুলি লেখো। বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের ত্রুটি বা অসুবিধাগুলি হলো: 1. শিক্ষাবিদদের মতে এই পাঠ্যক্রম বিজ্ঞানসম্মত নয়। 2. এই পাঠ্যক্রমের মাধ্যমে ব্যক্তির প্রাক্ষবিক, নৈতিক, মানসিক, আধ্যাত্মিক জীবন বিকাশের কোনো প্রকারের সম্ভাবনা হয় না বা থাকে না। 3 হচ্ছে এর মাধ্যমে শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটে না, কেবলমাত্র বৌদ্ধিক বিকাশে গুরুত্ব পায়। 4 হচ্ছে বিভিন্ন বিষয়ে জ্ঞানের মধ্যে এখানে সমন্বয় সাধিত হয় না, এক একটি বিষয়কে এখানে আলাদা আলাদা করে পড়তে হয় এবং এতে সময়ের বেশি অপচয় হয়। এই পাঠ্যক্রমে স্থিতিশীল সময়ের উপযোগী পরিবর্তিত হয় না, যুগের সাথে এর পাঠ্যক্রম পরিবর্তন হয় না। পরবর্তী পয়েন্ট হচ্ছে এখানে শিক্ষকের ভূমিকা মুখ্য, বক্তৃতা পদ্ধতি এখানে গুরুত্ব পায়। নেক্সট, শিক্ষার্থী কেন্দ্রিক নয়, নিষ্ক্রিয় শ্রোতায় পরিণত করে। এই পাঠ্যক্রম জীবন কেন্দ্রিক নয়, জীবনের বিভিন্ন সমস্যাগুলির সমাধানে এ বিশেষভাবে কার্যকরী হয় না। নেক্সট পয়েন্ট হচ্ছে এখানে পরীক্ষার পাশের উপর মুখস্থ বিদ্যার উপর গুরুত্ব দেওয়া হয়, আধুনিক মূল্যায়ন ব্যবস্থা এখানে অনুপস্থিত। নেক্সট পয়েন্ট, এখানে শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ, নিজস্ব প্রবণতার উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় না। এখানে সহপাঠক্রমিক কার্যাবলী উপেক্ষিত হয়, শিক্ষণীয় পরিবেশ আনন্দজনক না হয়ে একঘেয়েমিতে পরিণত হয় এবং এটি 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ রাখে। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমে আহরিত জ্ঞান বাস্তব জীবনে কেমনভাবে কাজে লাগে, আদৌ কাজে লাগে কি না সেটা ভালো করে দেখানো হয় না বা বোঝানো হয় না, ফলে এটি বাস্তব জীবন কেন্দ্রিক বা জীবন কেন্দ্রিক কিনা বলা যায় না। নেক্সট পয়েন্ট হচ্ছে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের ত্রুটি দূর করার জন্য কোন কোন ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের ত্রুটি দূর করার জন্য যে সকল বিষয়গুলি গ্রহণ করা হয় তাহলে এক হচ্ছে শিশু কেন্দ্রিকতার উপর গুরুত্ব দিতে হবে। 2. পাঠ্যক্রমকে মনোবিজ্ঞানসম্মত করা দরকার। 3. শিক্ষার্থীদের চাহিদা ও আগ্রহের উপর গুরুত্ব দিতে হবে। 4. শিক্ষার উদ্দেশ্য স্থির করে উদ্দেশ্যভিত্তিক বিষয় এর ওপর পাঠ্যক্রম তৈরি করা দরকার। 5. বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের মধ্যে নমনীয়তা আনা প্রয়োজন। 6 হচ্ছে সময় ও সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাঠ্যক্রমে পরিবর্তন আনা অত্যন্ত প্রয়োজন। নেক্সট পয়েন্ট, যথাযথ মূল্যায়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আধুনিক পদ্ধতি অনুসরণ করতে হবে। পরবর্তী পয়েন্ট হচ্ছে বক্তৃতা পদ্ধতির পরিবর্তে প্রতিপাদন ও অন্যান্য আধুনিক পদ্ধতিগুলি গ্রহণ করতে হবে এবং সেগুলির গ্রহণের প্রতি গুরুত্ব দিতে হবে এবং অনুবন্ধন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন বিষয়গুলির মধ্যে যে সংযোগ রয়েছে সেটি শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। নেক্সট পয়েন্ট, শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার করতে হবে এবং তার উপর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব দিতে হবে। নেক্সট হচ্ছে শিক্ষা সহায়ক উপকরণের যথাযথ ব্যবহারের ব্যবস্থা রাখতে হবে এবং লাস্ট হচ্ছে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের সঙ্গে সহপাঠক্রমিক কার্যাবলীর উপর সমানভাবে গুরুত্ব দিতে হবে। এই ছিল আজকে আমাদের বেশ কিছু প্রশ্ন। এখানে আমরা 2 নম্বরের প্রশ্নের পাশাপাশি 7 নম্বরের প্রশ্নগুলো কভার করার চেষ্টা করেছি এবং এই 7 নম্বর 2 নম্বর মিলিয়ে অনেক সময় তোমাদের 16 নম্বরের প্রশ্ন দিয়ে থাকে, এগুলোও আমরা এইভাবে কভার করে দেবো এবং অবশ্যই তোমরা আগের পর্বগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নিও।